সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ ৮০তম পর্ব। দর্শক, আজ আমরা কথা বলবো ইউরিক অ্যাসিড, গাউট বাত এবং তার চিকিৎসা নিয়ে। ইউরিক অ্যাসিডের সাথে আসলে গাউট বাতের কি সম্পর্ক এই বিষয়ে জেনে নিব এবং সেই সাথে তার চিকিৎসা কি হতে পারে কিংবা কি কি সতর্কতা মেনে চলতে হবে সে বিষয়গুলো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিব। এবং আজ আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যিনি আছেন আমি পরিচয় করিয়ে দিই। ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, এমবিবিএস এইচসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, কনসালটেন্ট, পিএসএমএম। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ঠিক আছে। স্যার, আমিও ভালো আছি। স্যার, আপনাকে প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। এবং স্যার, গাউট সমস্যায় আসলে আক্রান্ত রোগী আমাদের দেশে অনেক, এবং আমি আশা রাখছি আমাদের গাউটে আক্রান্ত রোগীরা যারা আছেন তারা খুব তাদের উপকারে আসবে এমন একটি আলোচনা আজ দেখতে পাবেন। এবং স্যার, এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। দর্শক দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আমি বলেছি আজ আমরা কথা বলবো ইউরিক অ্যাসিড, গাউটপাট এবং এর চিকিৎসা নিয়ে। দর্শক, এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সমস্যার সমাধান দিবেন আশা করছি। এবং সেই সাথে আমি একটু বলে রাখি আমাদের আজকের আয়োজনের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই কিউপারসিট। দর্শক, মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে। তাই শুরুতেই আমি একটু জেনে নিব ইউরিক অ্যাসিড সম্পর্কে। স্যার, আমরা যে ইউরিক অ্যাসিড নিয়ে কথা বলছি, ইউরিক অ্যাসিডটা আসলে কি, আমাদের শরীরে কি কাজে লাগে স্যার? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যে বাত নিয়ে আজকে আলোচনা করব। বাত বিভিন্ন ধরনের হয়। একটা হলো মেটাবলিক ডিজিজের কারণে বাত হতে পারে। এছাড়া কিছু কিছু বাত আছে যেমন অটোইমিউন ডিজিজ। কিছু কিছু বাত আছে এই ট্রমাটিক। কিছু কিছু বাত আছে বয়সজনিত, বিভিন্ন বয়স হয়ে থাকে। মেটাবলিক একটা ইম্পর্টেন্ট কজ অফ গাউট বা বাত। এই গেটে বাত বা গেটে বাত বা গাউট ইউরিক অ্যাসিড জনিত বাত। সাধারণত ইউরিক অ্যাসিড শরীরের ভিতরে তৈরি হয়। নর্মালি কিছু পরিমাণ থাকে যেটা আমাদের অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট বা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। যখন এই ইউরিক অ্যাসিডটা মাত্রা অতিরিক্ত হয় তখন যে বাত হয় তাকে গাউট বা গেটে বাত বলা হয়ে থাকে। এটি সাধারণত একটা মেটাবলিক ডিজিজ বা বিপাকীয় বাত রোগ, যা শরীরের গিরাকে আক্রমণ করে, বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুলি আঙ্গুলি বা ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট। এই বৃদ্ধাঙ্গুলি ছাড়াও পায়ের গোড়ালির জয়েন্ট, গোড়ালির ভিতরে যে একটা টেন্ডন আছে একিলিস টেন্ডন, হাতের গিরা, হাঁটুর গিরা, এই রোগটা হতে পারে। সাধারণত ইউরিক অ্যাসিড বাড়ার কারণেই এই রোগটা হয়ে থাকে, অন্য কোনো কারণ নেই। যখন ইউরিক অ্যাসিড বেড়ে ক্রিস্টাল ফর্মেশন হয় জয়েন্টের ভিতরে, কার্টিলেজের ভিতরে, টেন্ডনের ভিতরে, লিগামেন্টের ভিতরে, তখন এই গেটে বাতটা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্যার আমাদেরকে জানালেন ইউরিক অ্যাসিড আসলে কি। আমাদের শরীরের একটি মেটাবলিক বাই প্রোডাক্ট ইউরিক অ্যাসিড, এবং সেই সাথে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রার চেয়ে যদি বেশি আমাদের শরীরে থাকে, এটা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি করে, যা আমাদের হাড় কিংবা টেন্ডন কিংবা মাসেলে আসলে ডিপোজিশন হয়ে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ব্যথা বা বাত ব্যথার সৃষ্টি করতে পারে। স্যার, সেই বিষয়টি আমাদের জানালেন। স্যার, আমরা এবার যদি একটু গাউট প্রসঙ্গে আসি। স্যার, গাউট বাত এর রোগী স্যার নিশ্চয়ই প্রচুর দেখে থাকেন এবং প্রায়ই স্যার এই সমস্যা নিয়ে রোগীরা আসেন নিশ্চয়ই আপনার কাছে। একটু আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে জেনে নিব যে এই গাউট রোগটা আসলে কি এবং এই রোগে কারা মূলত আক্রান্ত হচ্ছেন স্যার? গেটে বাত বা গাউট বা ইউরিক অ্যাসিড জনিত বাত সাধারণত পুরুষ মানুষের বেশি হয়ে থাকে। 30 থেকে 50 বছর বয়স, এই বয়সটা এই বাতের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও মেনস্ট্রুয়াল পিরিয়ডের পরে সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই বাতটা হয়ে থাকে। সাধারণত এই বাতটা আমি আগে বলছি, ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট, এখানে বারবার একটা প্রিসিপিটিং ফ্যাক্টর থাকে। যেমন কারো যদি বারবার মাইক্রোট্রমা, ইনফেকশন, সার্জারি, কিছু কিছু ড্রাগস যেগুলা এই গেটে বাতকে বাড়ায়, যেমন হলো ইউরিক অ্যাসিড, যেমন হলো অ্যাসপিরিন, থায়াজাইড, ডায়ুরেটিক্স,
বিভিন্ন ধরনের ডায়াবেটিক্স বা মূত্র নিষ্করণ জনিত কিছু ওষুধ আছে, যেমন থাইরয়েড ডায়াবেটিক্স, লোভ ডায়াবেটিক্স। এই ডায়াবেটিক্স গুলাও বাত তৈরি করে। এছাড়া কিছু কিছু ড্রাগস, যেমন টিবির ওষুধ হিসাবে যেমন পাইরাজেনামাইড, রিফাম্পেসিন, এগুলো গেটে বাত তৈরি করে। এছাড়াও কিছু কিছু বাত আছে, কিছু কিছু কারণ আছে, যেমন লিম্ফোপ্রিপারেটিভ ডিজিজ, যেমন একিউট লিউকেমিয়া, মাইলোপরিপারেটিভ ডিজিজ, ক্রনিক লিউকেমিয়া। এই সমস্ত লিউকেমিয়াও অনেক সময় এই বাত তৈরি করে বা গেটে বাত তৈরি করে। এছাড়াও অনেক সময় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে, ট্রান্সপ্লান্টের পরে অনেক সময় আমরা সাইক্লোস্পোরিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। এই সাইক্লোস্পোরিন ওষুধটাও অনেক সময় এই বাত তৈরি করে থাকে। এছাড়াও জেনেটিক কিছু কারণ আছে, যেমন কিছু এনজাইম ডেফিসিয়েন্সি, এই বাতটা হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু খাদ্য তালিকায় আছে যেগুলো প্রিসিপিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন সামুদ্রিক মাছ, মিট, মিট প্রোডাক্ট, এই সমস্ত জিনিসগুলা। কিছু কিছু ড্রিঙ্কস আছে, যেমন সফট ড্রিঙ্কস যেগুলো বলে থাকি, যেমন বিয়ার, হুইস্কি, এই সমস্ত জিনিসগুলো বাত, এই গেটে বাতটা প্রিসিপিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক এমডি সাইদ, তিনি একটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি নিয়ে নিতে চাই স্যার। তিনি লিখেছেন, স্যার আমি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের একজন পেশেন্ট। স্যার এখন সালাজিন তিনি দুটো করে 2 বেলা খাচ্ছেন। এখন এমটিএক্স অ্যান্ড ফলিক অ্যাসিড চলছে। এমটিএক্স এবং ফলিক অ্যাসিড চালানো যাবে কি স্যার, এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ ওনাকে। স্পন্ডাইলো আর্থ্রাইটিস এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা সাধারণত এক্সিয়াল অর্থাৎ স্পাইন ইনভলভমেন্ট করে। স্পাইন ছাড়াও পেরিফেরাল জয়েন্ট, যেমন হলো হাঁটুর জয়েন্ট, গোড়ালির জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই সমস্ত পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। ইউজুয়ালি আমরা যে সমস্ত স্পন্ডালো স্পাইন মানে স্পাইন স্পন্ডালো আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে সালফাসালাজিন, মেথোট্রেক্সেট দুইটাই ভালো কাজ করে না। এই ক্ষেত্রে ইউজুয়ালি স্পন্ডালো আর্থ্রাইটিস ডেফিনিট ট্রিটমেন্ট হিসেবে আমরা বায়োলজিক্যাল এজেন্ট, টিএনএফ ব্লকার, যেমন হলো ইটারনেসেপ্ট, ইনফ্লেক্সিম্যাব, গলিমোম্যাব, এই সমস্ত ড্রাগ গুলো আমরা সাবকিউটেনাস ইনজেকশন আকারে পাওয়া যায়। এটা ডেফিনিট ট্রিটমেন্ট। এগুলো এই এই সমস্ত ওষুধগুলো সাধারণত ডিজিজটাকে হল্ড করে, প্রোগ্রেশনটা হেল্প করে, প্লাস জয়েন্টের ক্ষয় বা ইরোশন এগুলো প্রিভেন্ট করে। কিন্তু আমরা অনেক সময় আমরা এই সমস্ত ওষুধগুলো দামি, বিশেষ করে 30-40 হাজার টাকা প্রতি মাসে লাগে, অনেকে বেয়ার করতে পারে না। তাদের ক্ষেত্রে সালফাসালাজিন, মেথোট্রেক্সেট আমরা অনেক সময় পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হলে দিয়ে থাকি। কিছুটা হলেও কাজ করে, একবারে করে না বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রেই করে। অনেক সময় করে না, যাদেরকে করে না এই ক্ষেত্রে আমরা অনেক সময় ওই টিএনএ ব্লকার, জেক কাইনেস ইনহিবিটর আছে, যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওবাসিটিনিব, এই সমস্ত ওষুধগুলো আমরা এই স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ এমডি সাইদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। স্যার, আমরা গাউট নিয়ে কথা বলছিলাম, একটু গাউটের উপসর্গ সম্পর্কে জেনে নিব স্যার। গাউট বাত মানে সেখানে বাত ব্যথা থাকবে, এছাড়া আর কি কি উপসর্গ থাকতে পারে স্যার? গাউট বা এটা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, গাউট শরীর ব্যথা হলেই পুরুষ মহিলা যেই হোক ওনারা আমাদের কাছে যে আসেন, একটা ইউরিক অ্যাসিড করে নিয়ে আসেন। আসলে এই ইউরিক অ্যাসিড করে নিয়ে আসা, এটা একটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা, ভুল। মানুষ হয়তো একজন আরেকজনকে বলে ইউরিক অ্যাসিড করবি। আমরা সাধারণত দেখা যায় কিছু কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন দেই, ওটার সাথে আর একটা ইউরিক অ্যাসিড করে নিয়ে আসবে, যা উচিত নয়। সাধারণত গাউটে আর্থ্রাইটিসের একটা অ্যাটাক থাকে, একটা প্রিসিপিটিং ফ্যাক্টর থাকে। যেমন হঠাৎ করে একটা আগে থেকে হয়তো তার ইউরিক অ্যাসিড বেশি আছে, একটা প্রিসিপিটিং ফ্যাক্টর, যেমন ট্রমা, মাইক্রো ট্রমা, যেমন সার্জারি, যেমন হলো ইনফেকশন, এই সমস্ত কারণে একটা প্রিসিপিটিং ফ্যাক্টর, যেমন কিছু ডাইট, যেমন হলো কিছুক্ষণ আগে বললাম সফট ড্রিঙ্কস, যেমন বিয়ার, হুইস্কি, এই সমস্ত গুলা, অথবা মিট, মিট প্রোডাক্ট, এই সমস্ত গুলা হলো প্রিসিপিটিং ফ্যাক্টর। খাওয়ার পরে হঠাৎ করেই এই রোগটা দেখা দেয়। ইউজুয়ালি রাত্রিবেলা এই রোগটা, মধ্যরাত্রি বা সকালবেলা এই রোগটা হঠাৎ করে দেখা যায়, সাডেন কনসেপ্ট একবারে, এত তীব্র ব্যথা। এটা এই ব্যথা কাউকে যার হয়েছে উনিই বলতে পারবেন কি ব্যথা, প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথা। সাধারণত ওই ফার্স্ট মেটাটার্সাল বা বৃদ্ধাঙ্গুলির জয়েন্ট এবং অন্যান্য পায়ের গিরাগুলোকে আক্রমণ করতে পারে। গোড়ালির অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, অনেক সময় নি জয়েন্ট, অনেক সময় রিস্ট জয়েন্ট, এগুলো ইউজুয়ালি সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। অনেক সময় 2 বা 4টা ইনভলভমেন্ট হতে পারে, অথবা পলি আর্টিকুলার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। সাধারণত 3 থেকে 5 দিন তীব্র আকারে অসহ্য ব্যথা যেটা বলি,
এই থাকে 3 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে স্পন্টেনিয়াস, অথবা কিছু ওষুধ আছে, ওষুধের মাধ্যমে এই রোগটা অনেক সময় সেরে যায়। সাধারণত এই একবার অ্যাটাক হলে, অ্যাটাক হওয়ার কিছুদিনের মধ্যেই 1 বছর বা 2 বছরের মধ্যে আরেকটা অ্যাটাক দেখা দেবে, যেটা 3 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এরকম ভাবে বারবার হওয়ার পরে অনেক সময় একটা জয়েন্ট থেকে পর্যায়ক্রমে অন্যান্য গিরাও আক্রমণ করে এবং তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হলো গাউটের একটা টিপিক্যাল হিস্ট্রি। এরকম হিস্ট্রি থাকলে আমরা ইউরিক অ্যাসিড লেভেল করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টি পরিষ্কার করার জন্য, যে আসলে অনেকে যদি কোনো জয়েন্টে ব্যথা থাকে, ব্যথা থাকলেই মনে করছেন যে তার ইউরিক অ্যাসিড লেভেলটা হয়তো বেশি, তিনি গাউটে আক্রান্ত, এবং সেক্ষেত্রে আসলে অপ্রয়োজনীয় ইউরিক অ্যাসিড, সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা চেক করার কোনো দরকার নেই। এবং সে আপনার যদি মনে হয় যে আসলে আপনি সমস্যায় ভুগছেন, কিংবা বছরে 2-3 বার অ্যাটাক হচ্ছে এ ধরনের ব্যথার, স্যার যেটি বলছিলেন যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকই আসলে ডিসাইড করবেন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে, কিংবা চিকিৎসাটা কেমন হবে। স্যার আমরা যখন এই প্রসঙ্গে কথা বলছি, একটু জেনে নিব স্যার, এই যে আপনি একটা টিপিক্যাল হিস্ট্রির কথা বললেন গাউট নিয়ে যখন রোগীরা আসেন, স্যার এই ধরনের হিস্ট্রি যখন রোগীরা দিচ্ছেন, এরপর স্যার আপনি হয়তো ধারণা করছেন তিনি গাউট বাতে আক্রান্ত, এবং এরপরে স্যার ডায়াগনোসিস করার জন্য আর কি কি প্রয়োজন হয় স্যার? কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? ক্লিনিক্যাল কি আর কোনো কিছু দেখার প্রয়োজন হয় স্যার? এই বিষয়টা যদি একটু বলতেন। সাধারণত আমি একটু আগে বললাম যে একটা অ্যাটাকের হিস্ট্রি থাকে, এরকম যদি অ্যাটাক হিস্ট্রি থাকে, সাথে প্রিসিপিটিং ফ্যাক্টর থাকে, এবং এক্সামিনেশন করে আমরা অনেক সময় ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট সোলেন টেন্ডার থাকে, এই ক্ষেত্রে আমরা অনেক সময় ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, ইউরিক অ্যাসিডটা আমরা করে দেখতে পারি, এমনি ব্লাডেও করতে পারি, প্লাস সাইনোভিয়াল ফ্লুইড থেকে ইউরিক অ্যাসিড করে আমরা ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল এটা পাওয়া যেতে পারে। সাধারণত অনেক সময় আমরা ওই সাইনোভিয়াল ফ্লুইডটা ওই ফার্স্ট মেটাটার্সাল থেকে বের করতে পারি না, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা একটু আল্ট্রাসোনোগ্রাম বা সফিস্টিকেটেড টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাম করে ওখান থেকে ফ্লুইডটা বের করে পোলারাইজড মাইক্রোস্কোপিতে আমরা এই ক্রিস্টালটা দেখতে পারি। যদি এই ক্রিস্টালটা পাওয়া যায়, 100% ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় না, ইউজুয়ালি অনেক সময় পাওয়া যায়, এবং তাৎক্ষণিকভাবে ডায়াগনোসিস হয়ে যায় গাউট। এছাড়া সিরাম ইউরিক টিপিক্যাল হিস্ট্রির সাথে এক্সামিনেশন ফাইন্ডিং, যদি ফার্স্ট মেটাটার্সাল সোলেন টেন্ডার সাথে ইউরিক অ্যাসিড লেভেল যদি বেশি থাকে, 6.8 ইউজুয়ালি বলি, এর উপরে বেশি থাকলে আমরা গাউট ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও নন স্পেসিফিক কিছু কিছু টেস্ট আছে, যেমন হলো ব্লাড কাউন্ট করা, যেমন টোটাল কাউন্ট বেড়ে যাওয়া, ইএসআর বেশি থাকা, সিআরপি বেশি থাকা। এছাড়া অনেক সময় আমরা এটিওলজি সার্চ করি, যেমন মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ বা লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, অথবা তার কোনো অন্য কোনো ড্রাগের হিস্ট্রি, এগুলো কারণ আমরা বের করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, একটি বিষয় কিন্তু পরিষ্কার হলো যে বিভিন্ন ঔষধ সেবনের কারণেও কিন্তু আমাদের সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যেতে পারে। গাউট পাতে তিনি আসলে বা যে অ্যাটাকটা সেটা হতে পারে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনি কি কি ঔষধ খাচ্ছেন এ ব্যাপারে আপনার চিকিৎসক কিন্তু একটা পরিষ্কার ধারণা দিতে হবে, যদি আপনি এই ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। স্যার আমরা একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। এই যে গাউট পাত নিয়ে যারা রোগীরা আসছেন, তাদের ক্ষেত্রে চিকিৎসাটা কেমন হয় স্যার? চিকিৎসাটা কতদিন চালানো লাগে? এটা কি স্যার লাইফ লং ট্রিটমেন্ট চলবে, নাকি স্যার একটা সময়ের পর আসলে চিকিৎসাটার দরকার হয় না? ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতি অন্যান্য বাতের মতো, এটা যেমন বাত আমরা অনেক সময় বলে থাকি, বাতের 2 ধরনের চিকিৎসা, একটা ব্যথা নিরাময়ের ওষুধ আর একটা বাত নিরাময়ের ওষুধ। আমি একটু আগে বলতেছিলাম যে একটা অ্যাটাক থাকে, অ্যাটাক হয় হঠাৎ করে হয়, ইজিলি রাত্রেবেলায় যে কোনো সময় হতে পারে, এবং যাদের অ্যাটাক হয় ওনারা অনেক সময়, যেমন ব্যথার নাশক কিছু কিছু ওষুধ আছে, যেমন 2টা ট্যাবলেট বা 3টা ট্যাবলেট একবারে খাওয়া হয়, যেমন কলসিসিন নামক একটা ট্যাবলেট আছে, অনেকের পকেট এটা থাকে, পকেট পিল বলা হয়। অনেক সময় যখন অ্যাটাক হবে, খাওয়ার সাথে সাথে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে এই ব্যথা নিরাময় হয়ে যাবে। অর্থাৎ ব্যথা, এই যেহেতু এটা একটা বাতের জন্য ব্যথা নিরাময়ের ওষুধ, এবং দীর্ঘমেয়াদী প্রোফাইলেক্টিভ কিছু ট্রিটমেন্ট আছে, এবং ইউরিক অ্যাসিড কমানোর কিছু কিছু ওষুধ আছে। এটা হলো ইউরিক অ্যাসিড দুই ভাবে বাড়তে পারে, একটা হলো ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়, নাম্বার 2 হলো এক্সক্রেশন, অর্থাৎ কিডনি যদি ইম্পেয়ার থাকে তাহলে এক্সক্রেশনের সমস্যা হতে পারে। যদি ওভার প্রোডাকশন হয়, এক্ষেত্রে প্রোডাকশন কমানোর জন্য কিছু ওষুধ আছে, যেমন হলো অ্যালোপিরেনল, ফেবক্সটেট, এই সমস্ত ওষুধগুলো আমরা তো করতে পারি। অথবা আন্ডার এক্সক্রেশন,
ইউরিক অ্যাসিডিক কিছু ড্রাগ আছে, যেমন বেঞ্চব্রোমারন, কিছু কিছু ওষুধ আছে, এই সমস্ত আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা ব্যথা নিরাময়ের জন্য ব্যথানাশক ওষুধ 3 থেকে 5 দিন লাগতে পারে। যে কোনো একটা ব্যথানাশক ওষুধ আমরা চয়েস করতে পারি অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন, কোমরবিড ডিজিজ। আমরা অনেক সময় ব্যথানাশক ওষুধ ওই 3 থেকে 5 দিন পর্যন্ত ইউজুয়ালি কন্টিনিউ করি। এছাড়া যদি সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এক্ষেত্রে যদি ব্যথানাশক ওষুধ কন্ট্রা ইন্ডিকেশন থাকে, দেওয়া না যেতে পারে, এক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশনে 5 থেকে 7 দিন স্টেরয়েড বা ব্রিকোডিল বা কর্টিসন এগুলা ইউজ করা যেতে পারে। স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি 5 থেকে 7 দিন। অথবা সিঙ্গেল জয়েন্ট ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন আমরা দিয়ে থাকি। অনেক সময় ব্যথানাশক ওষুধ বা স্টেরয়েড এগুলো দেওয়া যায় না, এক্ষেত্রে আমরা অনেক সময় কলসিসিন নামক একটা ওষুধ আছে, এই কলসিসিন নামক ওষুধটা আমরা এই একটা ডোজ এবং ডিউরেশন আছে, আমরা দিয়ে থাকি একিউট কন্ডিশনে। এছাড়াও অসংখ্য ধন্যবাদ। যেহেতু জি বললাম স্যার। ইউরিক অ্যাসিড বেশি হয়, এক্ষেত্রে ইউরিক অ্যাসিড কমানোর জন্য আমরা ইউজুয়ালি এখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, যেমন কোমরবিড ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এই সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করে ফেস করে থাকি। অসংখ্য এছাড়া ধন্যবাদ স্যার। জি স্যার। এছাড়া কিছু ডায়েট কন্ট্রোল আছে, ডায়েটের ওষুধ দিয়ে থাকি আমরা। ডায়েট যেমন হলো, কিছু কিছু ডায়েটটা আমরা মডিফাইড করতে পারি, কিছু কিছু ডায়েটটা মডিফাইড করতে বলি। যেমন হলো কিছু কিছু অ্যাভয়েড করতে হবে, যেমন হলো রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এগুলো অ্যাভয়েড করতে পারি। অর্গান মিট যেমন কলিজা, হৃৎপিণ্ডি, তিল্লি, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। ডিমের কুসুম, নেক্সট হলো পনির, মাখন, মাশরুম, ইউজুয়ালি বিভিন্ন সফট ড্রিঙ্কস যেমন হুইস্কি, ব্র্যান্ডি, হুইস্কি, বিয়ার, অনেক সময় আমরা ওয়াইন জাতীয় ওষুধ সামান্য পরিমাণে আমরা এলাও করতে পারি। কিছু কিছু আছে মডিফাইড করতে হয়, যেমন হলো যেমন পুঁই শাক, কচু শাক, বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছগুলা অ্যাভয়েড করতে বলি, অন্যান্য মাছগুলা মডিফাইড করতে বলি। কিছু কিছু অ্যালাউড করি, যেমন লাল চা, ক্যাফাইন, কফি, কফি কিন্তু ভালো, ভিটামিন সি, এই সমস্ত ডিমের সাদা অংশ, বিভিন্ন ফলের জুস, যেমন চেরি জুস নামে একটা জুস আছে, এটা অবশ্যই ইউরিক অ্যাসিড লেভেল কমায়। আঁশযুক্ত খাবার, তৈলযুক্ত খাবার, তৈল বা চর্বিযুক্ত চর্বি মুক্ত খাবার, বাদাম, এগুলা আমরা বিভিন্ন ধরনের বাদাম আমরা এলাও করে থাকি। এছাড়া পটল, ঝিঙ্গা, এগুলা এলাও করে থাকি, খাইতে পারবে ইচ্ছা মতো। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের কাছে একটি বিষয় পরিষ্কার হলো, আসলে যাদের গাউট পাত আছে তাদের বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পাশাপাশি এবং এমার্জেন্সি কন্ডিশনে যখন অ্যাটাকটা হয় তখন কিন্তু প্রয়োজনীয় ওষুধ সেবনের পাশাপাশি একটা খুব ডায়েট চার্টটা মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। কি খেতে হবে কি খেতে হবে না সে ব্যাপারে স্যার একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই ডায়েটটা আসলে ফলো আমার মনে হয় আমরা করব যাদের গাউট আছে, গাউট পাত আছে। স্যার ধন্যবাদ জানাই আপনাকে। স্যার এই একটি প্রসঙ্গ স্যার জানতে ইচ্ছে করছে, এই যে গাউট বাত নিয়ে যারা স্যার আক্রান্ত হন, এই অসুখটি কি কখনো ভালো হয়ে যায় নাকি এটার চিকিৎসা আসলে চালিয়ে যেতে হয়? ইউজুয়ালি কোনো বাতি একেবারে ভালো হয় না। আমরা যে সমস্ত বাত চিকিৎসা করি, কোনো বাতি ভালো হয় না। এটা সাধারণত দীর্ঘমেয়াদী চিকিৎসা। কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট 3 থেকে 6 মাস পর্যন্ত দিয়ে থাকি। এটা আমাদের অ্যাটাকের উপর নির্ভর করে। সাধারণত দেখা যায় বছরে যদি দুই বা তার অধিক অ্যাটাক হয় এবং ইউরিক অ্যাসিড একটা লেভেল আছে, এই লেভেল যদি থাকে, অথবা যদি কারো আরো কিছু গাউট জনিত কিছু সমস্যা, যেমন কিডনিতে স্টোন, ইউরিক অ্যাসিড জনিত স্টোন, তার বাতের ওষুধ শুরু করতে পারি। যেমন টোফাই বা একটা অনেক সময় টোফাই, টোফাই বলে আঙ্গুল ফুলে যাওয়া, ক্রিস্টাল জনিত পায়ের বৃদ্ধাঙ্গুলি ফুলে যাওয়া, এক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী টোফাই বিভিন্ন জায়গায় হতে পারে, পায়ের আঙ্গুলে হতে পারে, কানের লতিতে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে। এই এই সমস্ত কারণে আমরা গাউটের চিকিৎসা দিয়ে থাকি এবং দীর্ঘমেয়াদী, এটা দীর্ঘমেয়াদী। এটা অবশ্য মাঝে মাঝে ব্লাড টেস্ট করে দেখা হয় যে ইউরিক অ্যাসিড লেভেল কতটুকু আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এর নিচে নেমে গেলে হয়তো আমরা হয়তো ডোজটা কমাইতে পারবো এই ক্ষেত্রে। অর্থাৎ এই গাউটের চিকিৎসা দীর্ঘমেয়াদী। গাউটের এই সমস্ত ওষুধ ছাড়াও কিছু কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, অর্থাৎ লিপিডের টিজি বেশি থাকতে পারে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে পারে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বেশি থাকতে পারে, ওবিসিটি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওবিসিটি কমাইতে হবে। কারো কারো যদি আহ, আহ, অনেক সময় সফট ড্রিঙ্কস এর অভ্যাস থাকতে পারে, এগুলো কমাইতে হবে।
অসংখ্য ধন্যবাদ স্যার। আর স্যার, আমাদের আসলে আমাদের দেশের অনেক মানুষের মাঝে একটা প্রবণতা আছে যে চিকিৎসকের কাছে আসলে একেবারেই বিপদে না পড়লে আমরা যেতে চাই না। স্যার, এই যে গাউট বাত নিয়ে হয়তো অনেকেই আছেন যে আহ মাঝে মাঝেই ব্যথা হচ্ছেন কিংবা অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন, কিন্তু তারপরেও চিকিৎসা নিতে দেরি করেন, কিংবা স্যার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে ওষুধ সেবন করছেন না। স্যার, এই ক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে দীর্ঘমেয়াদী যদি গাউট বাতে আক্রান্ত থাকেন এবং সঠিক চিকিৎসাটা না নেন? তার সেই জটিলতা সম্পর্কে একটু জেনে নিবো। জটিলতা এখানে, যদি চিকিৎসা না নেন এক্ষেত্রে যে জয়েন্টটাতে আক্রমণ হয়েছে, যেমন হলো ফার্স্ট মেটাটার্সাল অথবা নি জয়েন্ট, ওই জয়েন্টটা আস্তে আস্তে একসময় ডিস্ট্রাকশন হয়ে যাবে, অর্থাৎ ইরোশন, সোয়েলিং, বডি একটা এনলার্জমেন্ট, আস্তে আস্তে ওই জয়েন্টটা অকেজ হয়ে যাবে। জয়েন্টটা যদি অকেজ হয়ে যায় তাহলে ওই লোকের জন্য একটা বার্ডেন, ওই পরিবারের জন্য একটা বার্ডেন। উনি যে চাকরি করতে পারতেছেন না, এটাও একটা বার্ডেন, অর্থাৎ গভর্নমেন্ট মানে সরকারের জন্য একটা বার্ডেন। তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রেই একটা বার্ডেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিন্তু লস বিভিন্ন ভাবে। একটা হলো ওনার পারিবারিক সমস্যা হচ্ছে, ব্যক্তিগত সমস্যা হচ্ছে, এবং সরকারেরও লস হচ্ছে, কারণ উনি যদি চাকরি করতেন তাহলে ওখান থেকে একটা বেনিফিট পাইতেন। আর চাকরি যদি করতে পারতেছেন না তাহলে ওই সরকার ওখান থেকে অনেকটা মানে লাভবান থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ লস সবার জন্যই। ওনার তো আছেই, পরিবারের জন্য লস, গভর্নমেন্টের জন্য লস। ধন্যবাদ স্যার বিষয়টি পরিষ্কার করার জন্য। দর্শক, আসলে আমাদের শরীরের প্রতিটি জয়েন্ট গুরুত্বপূর্ণ। আমাদের জয়েন্টে ব্যথার পাশাপাশি যদি কোনো জয়েন্ট অকেজো হয়ে যায়, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে। এটা স্যার যেটা বললেন, আমাদের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে, এবং এটা যেমন আমাদের ব্যক্তি জীবনে প্রভাব বিস্তার করছে, ঠিক তেমনি আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের পারিবারিক জীবনেও প্রভাব বিস্তার করছে। আমরা চাই না আসলে এমন কারোর সাথে হোক। আমরা সকলেই সুস্থ থাকবো, এটাই আমাদের কামনা। স্যার, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে স্যার, দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা গাউট পাতে আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে স্যার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, কোনো উপদেশ দেওয়ার থাকে স্যার, সেই উপদেশগুলো একটু জেনে নিব। পরামর্শ হলো, সাধারণত ইউরিক অ্যাসিড বাড়লেই অনেক সময় গাউট আমরা বলি না। ইউরিক অ্যাসিড এসিমটিমেটিকও থাকতে পারে, সিমটিমেটিকও থাকতে পারে। এটা একটা রেয়ার ডিজিজ, এ কথা বলা যাবে না। এটা একটা কমন ডিজিজ ইন মেল। আর এটা সব ক্ষেত্রে সবার সবার হয় না, এটাও একটা কথা। আর এই বাতরা অনেক সময় বাত হইলেই সবকিছু বন্ধ করে দেয়। যেমন সব খাবার, সব ধরনের খাবার সবাই সব বাতের ক্ষেত্রে বন্ধ করে দেয়, কিন্তু আমরা শুধু গাউটের ক্ষেত্রেই খাদ্য তালিকার একটা পরিবর্তন আসবে। অন্য অন্য বাতের ক্ষেত্রে আমরা এরকম কোনো পরিবর্তন নাই। আর ওষুধ, ডাক্তার যে পরামর্শ দেন ওই অনুসারে চলাফেরা করা, ওই অনুসারে ওষুধ খাওয়া, ওই অনুসারে নিয়ম কানুন মেনে চলা। এছাড়াও যদি কারো ওজন বেশি থাকে, ওজনটা কমানো, ওজনটা কমানো। আবার যদি কারো অভ্যাস থেকে যে সামুদ্রিক মাছ খাওয়া, গাউটের পেশেন্টের, ওইটাকে তার এই এই সমস্ত খাদ্য তালিকাও কিছু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে একটা পরিবর্তন আনতে হবে। এটাই সবার জন্য পরামর্শ। ধন্যবাদ স্যার। আর রওনক হাসান জানতে চেয়েছেন স্যার, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি রোগী দেখানোর জন্য? স্যার, একটু যদি বলে দিতেন। আমার কর্মস্থল বিএসএমএমইউ, ওখানে গেলে দেখতে আমাকে পাবেন আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার প্রশ্নের জন্য। স্যার, আপনাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই আপনার ব্যস্ততম সময় থেকে স্যার আমাদেরকে সময় এখন দিয়েছেন। স্যার, জি স্যার। এখন চেম্বারের মধ্যেই বসে বসে আপনার সাথে এই বলতেছি, স্যার। জি স্যার, আমরা আমরা জানি স্যার আপনি ব্যস্ত সময় পার করছেন, তার মাঝেও স্যার আমাদের সাথে স্যার এতক্ষণ আলোচনা করলেন, এবং আমরা অনেক কিছু জেনেছি। আমার দর্শক যারা ছিল তারা অনেক কিছু জেনেছে স্যার। বিশেষ করে যারা গাউট পাতে আক্রান্ত তাদের জন্য প্রতিটি কথা স্যার যা যা বলেছেন কাজে আসবে আমি নিশ্চিত স্যার। আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি দেখছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আজ ৮০তম পর্ব ছিল। আমরা কথা বলেছি মূলত গাউট পাথ এবং তার চিকিৎসা নিয়ে, এবং ইউরিক অ্যাসিড সম্পর্কেও আমরা জেনেছি। দর্শক, আমাদের এই আয়োজনের সাইন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ইউপাসিড। আমাদের মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শামিনা হাসানা। ধন্যবাদ সবাই। You are watching
রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।